একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতীয় জীবনের এক গৌরবময় এবং ঐতিহ্যবাহী দিন। আজকের দিনটিকে অনেক বেশি বেশি করে স্মরণ করা প্রয়োজন। শুধুমাত্র 1952 সালের ভাষা শহীদদেরকে স্মরণ করে তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্যই নয়, এই দিনটিকে স্মরণ করা প্রয়োজন যে মাতৃভাষা আমাদের অধিকারের ভাষা, আমাদের পরিচয়ের ভাষা, আমাদের বিকাশের ভাষা, আমাদের বেড়ে ওঠার একটা আবশ্যিক এবং প্রয়োজনীয় শর্ত হচ্ছে এই ভাষা। এটাকে বারবার মনে করিয়ে দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন স্টাডি রুম ইউটিউব চ্যানেল। আমি দুর্লভ আছি আপনাদের সাথে। আপনারা প্রত্যেকেই কিন্তু এটা খুব ভালো করেই জানেন এবং দেখেও এসেছেন যে মানব সভ্যতার ইতিহাসকে যদি আমরা ঘাঁটি লক্ষ্য রাখি তাহলে দেখব যে মানুষ কিন্তু বারবার আন্দোলন করেছে, কখনো অন্যের জন্য, কখনো বস্ত্রের জন্য, কখনো বা নিজের অধিকার আদায়ের জন্য। কিন্তু বাঙালি একমাত্র জাতি যে কিনা ভাষার জন্য আন্দোলন করেছে। এই ভাষা আন্দোলনের জন্য বাঙালি জাতি নিজের রক্ত দিয়েছে, নিজের জীবন দিয়েছে। এই রক্তাক্ত ইতিহাস কখনো বা 1952 সালের বাংলাদেশের পটভূমিতে ঘটা সেই 52 ভাষা আন্দোলন, কখনো বা অসমের বারাক উপত্যকার যে আন্দোলন, সেই আন্দোলন। তো এই পর্বে আমরা 1952 সালের ভাষা আন্দোলন নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। আপনারা সকলেই জানেন 1947 সালে ধর্মের ভিত্তিতে ভারত দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। একটা রাষ্ট্র তৈরি হয়েছিল পাকিস্তান, আর একটা রাষ্ট্র আমাদের বর্তমান ভারতবর্ষ। এই পাকিস্তানের আবার দুটো প্রদেশ ভারতবর্ষের দুই মেরুতে অবস্থিত ছিল। ভারতবর্ষের পশ্চিম দিকে ছিল পাকিস্তানের একটি অংশ, যেটি পশ্চিম পাকিস্তান, আর ভারতবর্ষের পূর্ব দিকে ছিল পাকিস্তানের একটি অংশ, যেটিকে বর্তমানে আমরা বাংলাদেশ হিসেবে জানি, সেটি ছিল পূর্ব পাকিস্তান। এই দুটো পাকিস্তানের মানুষগুলোর ধর্ম এক ছিল, কিন্তু তাদের ভাষাগত, আচার আচরণ, সাংস্কৃতিগত দিক থেকেও তারা ছিল একদম ভিন্ন মেরুর বাসিন্দা। ফলে এই দুটো অঞ্চলের মানুষ যে আগামী ভবিষ্যতে একই সঙ্গে একই পথে এগোতে পারবে না, তা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময়ের বহমানতায় তা কিন্তু একদম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। 1948 সালের 23শে ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত পার্লামেন্টারি অধিবেশনে উর্দুতে কিংবা ইংরেজিতে বক্তৃতা দেওয়ার কথা বলা হয়, কিন্তু পাকিস্তান কংগ্রেস দলের নেতা ধীরেন্দ্র দত্ত এর প্রতিবাদ জানান সবার প্রথমে। তিনি একটি যুক্তি খাড়া করেন। তিনি বলেন যে পাকিস্তানের বেশিরভাগ মানুষই বাস করে হচ্ছে পূর্ব পাকিস্তানে এবং বেশিরভাগ মানুষের ভাষাই হচ্ছে বাংলা। তাই পার্লামেন্টে অবশ্যই বাংলায় কিন্তু কথা বলতে দিতে হবে। কিন্তু তার এই যুক্তিগ্রাহ্য আবেদনকে নাকচ করে দেওয়া হয়। ধীরেন্দ্রনাথ দত্তের এই যে প্রতিবাদ যে গৃহীত হয়নি, সেই খবর এসে পৌঁছায় ঢাকাতে। পরের মাসে ঢাকায় ছাত্ররা এই নিয়ে আন্দোলন করে, ধর্মঘট ডাকে। 1948 সালের 12ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত ধর্মঘট পালিত হয়। এরপরে 21শে মার্চ রেসকোর্সের একটি সভাতে জিন্নাহ ঘোষণা করেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। ফলে পূর্ব পাকিস্তানের মানুষদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। এই সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। তিনি পূর্ব পাকিস্তানের লোক হলেও বাংলা তার কিন্তু মাতৃভাষা ছিল না। ফলে বাংলার প্রতি তার কিন্তু কোনো দরদও ছিল না। তাই বাঙালিদের এই প্রতিবাদকে তিনি কিন্তু কোনোভাবেই সমর্থনও করলেন না। এই সময় ইসলামপন্থী কবি লেখকদেরকে নিয়ে বাংলা ভাষায় আরবি এবং ফার্সি শব্দ প্রবেশ করিয়ে বাংলা ভাষাকে মুসলমানি ঢঙে চালনা করার কিন্তু একটা চেষ্টা চালানো হয়। যেমন একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি যে এই সময় কাজী নজরুল ইসলামের যে কবিতা, সেখানে অনেক শব্দ রয়েছে যা হিন্দু ধর্মের সঙ্গে একীভূত। তো যেরকম একটা শব্দ মহাশ্মশান, এই শব্দটাকে পরিবর্তন করে গোরস্থান শব্দ ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়। যেমন ভগবান শব্দের পরিবর্তে রহমান শব্দটি ব্যবহার করার কিন্তু প্রস্তাব দেওয়া হয়। এই ধরনের আরো অজস্র উদাহরণ কিন্তু রয়েছে।
তো আরবি ফার্সি শব্দকে বাংলা ভাষার মধ্যে ঢুকিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটাতে কিন্তু অনেক পণ্ডিতরা কিন্তু এটাকে নাকচ করে দেন, এটাকে গ্রহণ করেন না। ফলে এই সময় কিন্তু আরো একটা চেষ্টা চালানো হয় যে আরবি হরফে বাংলা লেখা। বলা হয় যে আরবি হরফে বাংলা লিখতে হবে। ভাষাতাত্ত্বিক মোহাম্মদ শহীদুল্লাহর মতো ভাষাবিদরা কিন্তু এর প্রতিবাদ করেন। তারা আরবি হরফে বাংলা লিখতে চান না। আসলে তাদের কাছে ধর্মীয় পরিচয় ও রাষ্ট্রীয় পরিচয়ের থেকে ভাষিক পরিচয়টা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে ধীরে ধীরে পশ্চিম পাকিস্তানের ক্ষমতাসীন সরকার কিন্তু বাঙালিদের অধিকার খর্ব করতে চেয়েছিল, কিন্তু বাঙালিরা এটাকে মেনে নিতে পারেনি বা মেনে নেয়নি। 1948 সালের 21শে মার্চ জিন্নার ঘোষণার পরে 1952 সালের জানুয়ারি মাসে তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নিজামুদ্দিন আবার ঘোষণা করেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এই ঘোষণার পরে যে আগুনটা ধিকি ধিকি করে জ্বলছিল, সেই আগুনটা কিন্তু দাউ দাউ করে জ্বলে ওঠে। প্রতিবাদ কিন্তু আরো ব্যাপক আকার ধারণ করে। ছাত্র জনতা কিন্তু এবার প্রতিবাদে সামিল হয়। 29শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রতিবাদ সভা ডাকা হয় এবং ঘোষণা করা হয় 4ঠা ফেব্রুয়ারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হবে। এই সময় সমস্ত দলের 40 জন প্রতিনিধিদেরকে নিয়ে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। বলা হয় পাকিস্তানের বেশিরভাগ লোকের ভাষাই যেহেতু বাংলা, তাই বাংলাই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তবে পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলি যদি মনে করে যে উর্দুকে রাষ্ট্রভাষা তারা করতে চায়, তাহলে বাংলার পাশাপাশি উর্দুকেও রাষ্ট্রভাষা রাখা যেতে পারে। কিন্তু সরকার কোনোভাবেই বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে চায় না, তাই সরকার দমন পীড়নমূলক নীতি গ্রহণ করে। 20 ফেব্রুয়ারি ঘোষণা করা হয় 144 ধারা। ঘোষণা করা হয় যে এখন থেকে কোনো রকম সভা সমিতি মিটিং মিছিল করা যাবে না। সেই দিন রাত্রেবেলা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সিদ্ধান্ত নেয় যে 144 ধারা লঙ্ঘন করা হবে। সেই মতো পরের দিন সকলে কিন্তু সভার উদ্দেশ্যে রওনা হয় এবং সভা শেষে মিছিল করতে থাকে। এই মিছিলের উপর পুলিশ গুলি চালায়। এই গুলিতে নিহত হয় বরকত, জব্বার, রফিক, সালাম প্রমুখেরা। আহত হয় 100-রও বেশি ছাত্র জনতা। শহীদদের রক্তে ঢাকার রাজপথ লাল হয়ে ওঠে। 21শে ফেব্রুয়ারি সারা বাংলাদেশ কিন্তু প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। একটা ভাষা আন্দোলন ধীরে ধীরে কিন্তু গণ আন্দোলনের রূপ পেতে থাকে। সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয় স্বতঃস্ফূর্তভাবেই। 22শে জানুয়ারি আবার মিছিল হয়, আবার সেই মিছিলে পুলিশ গুলি চালায় এবং আরো অনেকে কিন্তু নিহত হয়, আহত হয়। মেডিকেল কলেজের ব্যারাকের বাইরে ছাত্ররা 23শে ফেব্রুয়ারি ইট দিয়ে তৈরি করে শহীদ মিনার। 26শে ফেব্রুয়ারি সেই শহীদ মিনারকে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়। ক্রমবর্ধমান এই আন্দোলনের চাপে পাকিস্তান সরকার কিন্তু একসময় বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়। তারা নমনীয় হয় এবং তারা স্বীকার করে নেয় যে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হবে। 1954 সালের 7ই মে পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে গ্রহণ করা হয়। 1956 সালে পাকিস্তানে যে সংবিধান গৃহীত হয়, সেই সংবিধানেও কিন্তু বাংলা এবং উর্দু এই দুই ভাষাকেই একত্রে কিন্তু রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। সত্যিকার অর্থে এই ভাষা আন্দোলনের পরে শুধুমাত্র ভাষা ও সাহিত্য সম্পর্কেই মানুষের মনোভাব বদলে গেল না, মানুষের মনোভাব বদলে গেল পাকিস্তান সম্পর্কেও। দেশ ভাগের পর 1947 সালে দেশ ভাগের পর পাকিস্তানের মানুষ, বিশেষত পূর্ব পাকিস্তানের মানুষ যে আশার বুক বেঁধেছিল, যে স্বপ্ন দেখেছিল, তারা বুঝতে পারলো যে সেই আশায় সেই স্বপ্নে ছাই পড়েছে। একটা পশ্চিম পাকিস্তানের মানুষরা তাদের উপরে ছড়ি ঘোরাচ্ছে, আধিপত্য বিস্তার করছে, অর্থাৎ তারা স্বাধীন হয়েও পরাধীনতায় গ্লানিতে কিন্তু জর্জরিত হয়ে আছে। ভাষা আন্দোলনের পর তারা কিন্তু নিজেদের অবস্থান বুঝতে পারলেন এবং অবস্থান বুঝতে পারার পর তারা কিন্তু ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। তাছাড়াও ভাষা আন্দোলন তাদের মধ্যে যে গণতান্ত্রিক চেতনার জাগরণ ঘটিয়েছিল, তার ফলে
তারা কিন্তু অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে অত্যন্ত সচেতন হয়ে পড়লেন। ফলে ভাষা আন্দোলন কিন্তু ধীরে ধীরে রূপান্তরিত হলো এক গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে। এর ফলে 1971 সালে বাংলাদেশ কিন্তু স্বাধীনতা লাভ করলো। আর বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা হলো বাংলা। কিন্তু এরও অনেক অনেক পরে 1999 সালে ঘোষণা করলো যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হবে। কিন্তু এত বছর পরে কেন ঘোষণাটা এত বছর পরে হলো কেন? এর পেছনেও রয়েছে দুইজন প্রবাসী বাঙালি বন্ধুর এক অদম্য লড়াইয়ের ইতিহাস। এই দুজন বন্ধু হলেন রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম। এদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু 1952 সালের 21শে ফেব্রুয়ারিকে স্মরণ রেখে 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকের এই 21শে ফেব্রুয়ারি দিনটিকে গোটা বিশ্বে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হচ্ছে এবং আগামীতেও হবে, এবং আরো বেশি করে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা উচিত।